বন্ধুগণ, আমাদের জাতীয় মহাসভার ৫১ অধিবেশন এখন শেষ হতে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আপামর বাঙালি বা সমগ্র ভারতবাসীর কাছে একটি আবেগের নাম। কিন্তু নেতাজির মৃত্যু নিয়ে আজও সাধারণ জনগণ ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। 1945 সালের 18ই আগস্ট, সেদিন তাইহোকু বিমানবন্দরে সত্যি কি কোনো বিমান দুর্ঘটনা ঘটেছিল? আর যদি বিমান দুর্ঘটনা ঘটেই থাকে, সেখানে কি নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছিলেন, নাকি নেতাজি নিজেই পরিকল্পনা মাফিক নিজের মৃত্যু কাহিনী তৈরি করে জাপান থেকে মাঞ্চুরিয়া হয়ে রাশিয়া চলে গেছিলেন? তথ্য কি বলছে? নমস্কার, আমি রণজয়। আপনারা দেখছেন ভারত টকিজের নতুন একটি পর্ব। তথাকথিত বিমান দুর্ঘটনার পরেও নেতাজি জীবিত ছিলেন। অনেকগুলি কারণের মধ্যে থেকে মাত্র 5টি কারণ আপনাদের সামনে তুলে ধরব, যেগুলি বিভিন্ন নেতাজি গবেষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। কিন্তু তার আগে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে এখনও পর্যন্ত যে তিনটি কমিশন গঠন হয়েছিল, সেগুলি সম্বন্ধে একটু জেনে নিতে হবে। তথাকথিত বিমান দুর্ঘটনা ঘটে 18ই আগস্ট 1945। এর প্রায় 11 বছর পর 1956 সালের 5ই এপ্রিল শাহনওয়াজ খানের নেতৃত্বে তৈরি হয় শাহনওয়াজ কমিটি। এই কমিটি রিপোর্ট দেয় ওই বছরই 16ই জুলাই। তাইহুকুর বিমানবন্দর বা দুর্ঘটনাস্থল সরেজমিনে তদন্ত না করেই এই কমিশন রায় দেয় যে নেতাজি ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন। যদিও কমিশনের অপর একজন সদস্য নেতাজির দাদা শ্রী সুরেশচন্দ্র বসু এই রায়ের সঙ্গে সম্পূর্ণ অসম্মত হন এবং তিনি একটি পাল্টা রিপোর্ট বা ডিসেনশিয়ান রিপোর্ট প্রকাশ করেন, যেখানে তিনি পরিষ্কার উল্লেখ করেন যে সমস্ত সাক্ষ্য ভালো করে যাচাই ও বিশ্লেষণ করে এবং কাগজপত্র, ফটো, স্কেচ পরীক্ষা করে আমি সুনিশ্চিতভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সেদিন কোনো দুর্ঘটনাই ঘটেনি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তাতে মারা যাননি। যদিও ভারত সরকার এই রিপোর্টটি সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং অফিসিয়ালি অপ্রকাশিত রাখে। এরপর আবার 1970 সালের 11ই জুলাই পাঞ্জাব হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জিডি খোসলার নেতৃত্বে তৈরি হয় নেতাজির মৃত্যু রহস্য নিয়ে দ্বিতীয় তদন্ত কমিশন, খোসলা কমিশন। 1974 সালের 30শে জুন খোসলা কমিশন ভারত সরকারের কাছে রিপোর্ট জমা দেয় এবং তারা সিদ্ধান্তে আসেন যে 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু এরপরে 1978 সালে তৎকালীন জনতা সরকারের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সংসদে একটি লিখিত স্টেটমেন্টে বলেন যে বিগত কমিশনগুলিতে উপস্থিত সাক্ষীদের পারস্পরিক বিরোধী বক্তব্যকে মাথায় রেখে এবং তৎকালীন কিছু সরকারি নথি উদ্ধার হওয়ার ফলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে আগেকার দুটি রিপোর্টের সিদ্ধান্তগুলি চূড়ান্ত বলে মেনে নেওয়া কঠিন। একজন দেশের প্রধানমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে এরকম কথা বলেন, তখন গোটা দেশ জুড়ে তৈরি হয় নতুন উত্তেজনা, নতুন উৎসাহ। দাবি ওঠে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে গঠন করতে হবে সম্পূর্ণ নতুন এবং নিরপেক্ষ একটি তদন্ত কমিশন। শেষমেশ 1999 সালের 14ই মে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের থেকে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। জাস্টিস মুখার্জির নেতৃত্বে তৈরি হয় মুখার্জি কমিশন। প্রায় 6 বছর পর কমিশনের পক্ষ থেকে ভারত সরকারের কাছে তদন্তের রিপোর্ট জমা পড়ে, যেখানে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত, কিন্তু তিনি বিমান দুর্ঘটনায় মারা যাননি। অর্থাৎ 18ই আগস্ট 1945 সালে তাইহুকুতে যে বিমান দুর্ঘটনার কাহিনী প্রচলিত আছে তা সম্পূর্ণ ভ্রান্ত। এছাড়াও বলা হয় যে জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা রয়েছে তাও নেতাজির নয়। কিন্তু মজার বিষয় হলো 2006 সালের 16ই মে সংসদে যখন এই রিপোর্টটিকে পেশ করা হয়, তখন ভারত সরকার মুখার্জি কমিশনের এই রিপোর্টকে অর্থাৎ এই সিদ্ধান্তগুলিকে অবাস্তব বলে বিবেচনা করে। খারিজ হয় জাস্টিস মুখার্জি কমিশনের তদন্ত রিপোর্ট। ভারত সরকার এই কমিটির রিপোর্টকে খারিজ করলেও সাধারণ মানুষের মধ্যে একটি দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে তাদের প্রিয় নেতাজি জীবিত আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মুখার্জি কমিশনের রিপোর্ট বা নেতাজি গবেষকদের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য থেকে কি বোঝা যায়? নেতাজি সেদিন মারা গেছিলেন, না সেদিন তিনি রাশিয়া চলে যেতে সক্ষম হয়েছিলেন? চলুন দেখে নিই। নাম্বার 1,
দাদাভাই নওরোজির নাতনি ও মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব খুরশিদ নওরোজি 1946 খ্রিস্টাব্দের 22শে জুলাই জনৈক লুই ফিশারকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি ভারতবর্ষের স্বাধীনতা প্রসঙ্গে লিখতে গিয়ে উল্লেখ করেন যে নেতাজি যদি রাশিয়ার সাহায্য নিয়ে ভারতে প্রবেশ করেন তাহলে গান্ধীজি বা কংগ্রেসের পক্ষে দেশ শাসন করা কিভাবে সম্ভব। একটু ভালোভাবে লক্ষ্য করুন যে খুরশিদ নওরোজি নেতাজির রাশিয়ায় উপস্থিতি সম্বন্ধে শুধুমাত্র নিশ্চিত তাই নয়, বরঞ্চ তিনি ভারতে ফিরে এলে কী পরিস্থিতি তৈরি হবে সেই ব্যাপারে তিনি চিন্তিত। এখন এই লুই ফিশার হচ্ছেন সেই সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্ট্যালিনের অত্যন্ত বিশ্বাসভাজন একজন ব্যক্তি। তাই এই চিঠিটির গুরুত্ব ঠিক কতখানি তা আপনারাই অনুমান করুন। বর্তমানে এই চিঠিটি ব্রিটেনের প্রিন্সটন ইউনিভার্সিটির আর্চিভসে সযত্নে রাখা রয়েছে। নাম্বার 2, খোসলা কমিশনের শ্রী শ্যামলাল জৈন 21 নম্বর সাক্ষী হিসেবে যে বিস্ফোরক কথাটি উল্লেখ করেছেন সেখান থেকে জানা যায় যে 1945 সালের 26 বা 27শে ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলিকে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি নেতাজির জীবিত থাকার খবর পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে লিখছেন, প্রিয় মিস্টার এটলি, আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আপনাদের যুদ্ধ অপরাধী সুভাষচন্দ্র বসুকে স্ট্যালিন রাশিয়ায় ঢুকতে দিয়েছেন। এটি রাশিয়ানদের পক্ষ থেকে একটি বিশ্বাসঘাতকতার কাজ। যেহেতু রাশিয়া ব্রিটিশ এবং আমেরিকার সাথে মিত্রপক্ষেই ছিল, তার এটা করা উচিত হয়নি। অনুগ্রহ করে এই ব্যাপারটি মনে রাখবেন এবং এই ব্যাপারে যা প্রয়োজনীয় ও সঠিক বলে মনে করবেন তাই করবেন। আপনার অনুগত জওহরলাল নেহেরু। না, নেতাজির প্রতি পণ্ডিত জওহরলাল নেহেরুর যে কীরকম দৃষ্টিকোণ ছিল সেই বিষয়টি আজকের পর্বে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, তাই সেই জায়গা থেকে আপাতত বিরত থাকছি। কিন্তু এখানে আমাদেরকে একটি বিষয় খেয়াল করতে হবে যে 1945 সালের 18ই আগস্টের তথাকথিত বিমান দুর্ঘটনার পরেও নেহেরু জানতেন নেতাজি জীবিত ছিলেন। নাম্বার 3, 1945 সালের 18ই আগস্টের পর সোভিয়েত ইউনিয়নের বেতার মাধ্যমে অর্থাৎ রেডিওতে নেতাজি একটি নয়, দুটি নয়, তিনটি ভাষণ দেন ভারতবাসীর উদ্দেশ্যে। প্রথমটি 26শে ডিসেম্বর 1945, দ্বিতীয়টি 1 জানুয়ারি 1946 এবং তৃতীয়টি 1946-এর ফেব্রুয়ারি মাসে। এখন এই তথ্যের সোর্স কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর। ফাইল নম্বর 870-11-P/16/92/POL। এই গুরুত্বপূর্ণ গোপন ফাইলটি বিচারপতি মুখার্জি কমিশনের একটি গুরুত্বপূর্ণ নথি, যেটি এক্সিবিট নম্বর 245 বলে চিহ্নিত। অর্থাৎ যে মানুষটা 1946 সালেও রাশিয়া থেকে ভারতবাসীর উদ্দেশ্যে বেতার তরঙ্গে ভাষণ দিতে পারেন, তিনি কিভাবে 1945 সালের 18ই আগস্ট মারা যেতে পারেন ভেবে দেখুন। নাম্বার 4, 1948 সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে মস্কোতে নেতাজির দেখা হয়েছিল। 17ই নভেম্বর 1970 সালে এই খবরটি একটি প্রথম শ্রেণীর ইংরেজি সংবাদপত্র হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছিল। আসলে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি বিরোধী দপ্তরের একজন অবসরপ্রাপ্ত অফিসার শ্রী S.M. গোস্বামী 1970 সালের 16ই নভেম্বর খোসলা কমিশনের সামনে একটি সাক্ষ্য দিয়েছিলেন, যেখানে তিনি বলেন ডক্টর রাধাকৃষ্ণন তাকে বলেছেন যে নেতাজির সঙ্গে তার মস্কোতে দেখা হয়। এখন নেতাজির বিষয়ে যখন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণনের নাম জড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই কমিশনের উচিত ছিল ডক্টর রাধাকৃষ্ণনের সাক্ষ্য গ্রহণ করা, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তারা সেটা করেননি। নাম্বার 5, সর্বশেষ পয়েন্টটি সেই ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের রিপোর্ট থেকে পাওয়া যায়, যারা সেই সময় নেতাজিকে গোটা দুনিয়ায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। অত্যন্ত গোপন এই রিপোর্ট থেকে জানা যায় যে জওহরলাল নেহেরু স্বয়ং নেতাজির কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1946 সালে জওহরলাল নেহেরু চিঠি পেয়েছিলেন স্বয়ং নেতাজির কাছ থেকে, যেখানে নেতাজি বলছেন যে তিনি গিলজাই মালং ছদ্মনামে রাশিয়াতে আছেন এবং তিনি চিত্রল হয়ে ভারতে ফিরে আসতে চান। এই গোয়েন্দা রিপোর্টটি 1946 সালের। সেই সময় ব্রিটিশ গোয়েন্দা ম্যাকরাইট এবং ইয়ংয়ের মধ্যে যে চিঠিপত্র বিনিময় হয়েছিল, সেখান থেকে এই তথ্য জানতে পারা যায়।
ভারত সরকারের কাছেও এই রিপোর্টের একটি কপি রয়েছে, যার ফাইল নম্বর 273/INA। তো এই ছিল অনেকগুলির মধ্যে থেকে মাত্র 5টি যুক্তিযুক্ত কারণ, যে এরা প্রমাণ করে যে নেতাজি সেদিন বিমান দুর্ঘটনায় মারা যাননি, বরঞ্চ তিনি সারা দুনিয়ার চোখে ফাঁকি দিয়ে মাঞ্চুরিয়া হয়ে রাশিয়া পৌঁছে যেতে সক্ষম হয়েছিলেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।